এই ইনান শেখ, আওয়াজ নিচে। চিৎকার করে বলে ফারিস। ইনান শেখও চিৎকার করে বলে, তোমার আওয়াজ নিচে বেয়াদব ছেলে। আমার মেয়ের জীবন থেকে লুডো খেলতে এসেছো? অসভ্য। আমার সামনে পড়লে তোমার খবর আছে। কি করবেন শুনি? কি করব মানে? তুমি চেনো আমি কে? না। বেয়াদব ছেলে, নিজে এত বড় বেয়াদব, অসভ্য, পরের ঢোল পেটাতে। বেশ করেছি। আদনান কিন্তু দুধের ধোয়া তুলসী পাতা না। সে বিছুতি পাতা, তবে তোমার মতো মুখোশধারী না। ফারিস কল কেটে দেয়। তারেক মাহমুদ হা হয়ে তাকিয়ে আছেন। কল লাউড স্পিকারে দেওয়া ছিল। ইনান শেখ রাগ দমানোর বৃথা চেষ্টা চালাচ্ছেন। ইলমা বলার মতো কিছু পেল না। আদনান কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু আর্তনাদ করে বলে, আমার বুকে ব্যথা করছে। সবাই তার দিকে তাকায়। ইলমা বুঝে আদনানের ভণ্ডামি। ফরিদা পারভিন উত্তেজিত হয়ে বলেন, গলা শুকে বুকে ব্যথা করছে, এখন পানি লাগবে। মেলিসা পানি নিয়ে আয় তো। কথাটা বলে আদনান প্রস্থান করে। তার কথায় কেউ পাত্তা দেয় না। ইলমা লজ্জা পেয়েছে ভীষণ। কি আর করার। ফ্রিজ থেকে পানির বোতল নামিয়ে রুমে আসে। দরজা লাগিয়ে দিয়ে আদনানের দিকে পানির বোতল ছুঁড়ে মারলে আদনান সেটা ধরে নেয়। না ধরলে নাক মুখ ফাটত। ইলমা রেগে তাকিয়ে আছে। আদনান ইলমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, মেরে ফেলবি নাকি? সবার সামনে ভুলভাল বলো কেন? ভুলভাল কি? তোর আক্কেল বিক্রি করে চিপস খাচ্ছিস নাকি? নতুন জামাই রুমে রেখে বাইরে কেউ যায়? না, শুনেছি নতুন জামাই রুমে রেখে বাইরে যায় না, কোলে নিয়ে বাইরে যায়। আদনার পানির বোতল রেখে ইলমার হাত ধরে টেনে নিয়ে আসে। খাটের উপর ফেলে নিজেও তার উপর আধা শোয়া হয়ে বলে, আজকে তোকে শেখাবো স্বামীর আদর কিভাবে নিতে হয়। লাগবে না। না লাগবে। ইলমা মোচড়ামুচড়ি শুরু করলে আদনান তার ঠোঁট জোড়া দখল করে নেয়। আদনানের এরকম অ্যাটাকে ইলমার শক্তি কুলায় না। মুহূর্তের মাঝে নেতিয়ে যায়। আদনান ইলমার থেমে যাওয়া দেখে ঠোঁট ছেড়ে দেয়। ইলমার হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল বসায়। গ্রীবাদেশের নিচের দিকে ঝুঁকে উষ্ণ পরশ দেয়। আদনানের এক একটা ছোঁয়া ইলমাকে বরফের ন্যায় জমিয়ে দেয়। আদনানের এরকম পাগলামিতে ইলমা হার স্বীকার করে নেয়। চুপচাপ আদনানের দেওয়া আদর নিজের অঙ্গে মাখে। ইলমা এবং আদনানের বিয়ে 1 সপ্তাহ কেটে গেছে। শুক্রবার দিন ব্যাংক বন্ধ। বাইরে কিছু কাজ থাকায় আদনান নাস্তা সেরে চলে গেছে কাজ সারতে। ইলমা রুম গুছিয়ে ঈশিতাকে কাজে হেল্প করছিল। তবে ইনান শেখ মেয়েকে সারাক্ষণ ডাকাডাকি করেন কিছু লাগবে কিনা, খাওয়া দাওয়া করেছে কিনা সবকিছুর খোঁজ খবর রাখেন তিনি। ঈশিতা শুক্রবার দেখে দেশি হাঁস এবং মুরগি দুটোই রান্না করেছে। যার যেটা পছন্দ সেটা খাবে। কিচেনের কাজ শেষ হতে ইলমা শাওয়ার নিতে চলে যায়। 12টার দিকে আদনান এসেছে বাসায়। এসেই গলা ছেড়ে ইলমাকে ডাক দেয়। আদনানের এমন ডাকাডাকিতে ইলমা লজ্জা পায়। তবুও আদনান ডাকা ছাড়ে না। চুলের পানি মুছেনি ভালো করে। টপ করে পানি পড়ছে। আদনানের ডাকে সায় দিতে ইলমা ওড়নাটা কোনো রকম গলায় ঝুলিয়ে লিভিং রুমে আসে। ইলমার অবস্থা দেখে আদনান খানিক বিরক্ত হয়। রুক্ষ গলায় বলে, পানি নিয়ে রুমে আয়। ইলমা জবাব দেয়, সামনে জগ গ্লাস রাখা আছে, ঢেলে খেতে পারো না? না। মেজাজ হারিয়ে জবাব দেয় আদনান। ইলমা গ্লাসে পানি ঢালতে ঢালতে আদনান রুমে। ইলমা মনে মনে হাজারটা বকা দেয় আদনানকে। বজ্জাত লোক, বউ পেয়ে এখন ইচ্ছে মতো নাচাচ্ছে। রুমে আসতে দেখে আদনান খাটের উপর বসা। ইলমা পানির গ্লাস এগিয়ে দিতে সেটা পান করে ধপ করে খাটে শুয়ে পড়ে আদনান। পকেট থেকে বাইকের চাবি আর ফোন বের করে ইলমার দিকে এগিয়ে দেয়। ইলমা সেগুলা হাতে নিয়ে টেবিলের উপর রাখে। তোয়ালে হাতে চুলের পানি মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আদনান আধা শোয়া হয়ে ইলমাকে দেখছে। টি শার্টের সাথে স্কার্ট পরেছে, গলায় ওড়না ঝুলানো। আদনান ঘড়িতে সময় দেখে। ইলমাকে উদ্দেশ্য করে বলে, শাড়ি কই? ইলমা পেছনে ফিরে তাকায়, জবাব দেয়, শাড়ি পরতে পারি না। শাড়ি পরতে না বলে শিখে নিবি। বিয়ে করছি কেন? এসব স্কার্ট আর টি শার্ট বউকে দেখার জন্য? 19 বছর ধরেই আমাকে দেখছো। এ চুপ। তখন কি তুই আমার বউ ছিলে নাকি? এখন বউ হয়েছিস, শাড়ি পরবি। এসব টি শার্ট পরে আমার সামনে আসলে খবর আছে তোর। এই মসজিদে যাবে না? আজকে জুমা। ভালো লাগছে না। আদনানের কথা শেষ হতে না হতে ইলমা চোখ রাঙিয়ে তাকায়। ইলমা চোখ রাঙানো দেখে আদনান খানিক হেসে ওঠে। শোয়া থেকে হাত বাড়িয়ে দিয়ে বলে, ওঠা আমাকে। ইলমা হাত ধরে সামনের দিকে টান দেয় আদনানকে। কিন্তু বেচারা এক চুলও নাড়াতে পারে না আদনানকে। উল্টো আদনান ইলমাকে নিজের দিকে টান দিতে ইলমা ধপাস করে আদনানের বুকের উপর পড়ে। ইলমা খানিকটা রেগে জবাব দেয়, এটা কিন্তু চিটিং। ভালো লাগছে। গোসলে যাও। কথাটা বলে ইলমা সরে যায়। আদনান উঠে দাঁড়ায়। কাবার থেকে পাঞ্জাবি নামিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ইলমা আদনানের ব্যালকনিতে যায়। নিজের ভেজা জামা কাপড় মেলে দিয়ে রুমে আসে। ইলমা আসার পেছন দিয়ে আদনান বেরোয় গোসল করে। ভেজা জামা কাপড় ইলমার হাতে ধরিয়ে দিয়ে বলে, রোদে দিয়ে দিস, আমার দেরি হয়ে যাচ্ছে। ইলমা জবাব দেয় না। আদনানের ভেজা টি শার্ট প্যান্ট নিজের জামা কাপড়ে পাশে মেলে দেয়।
আদনান তৈরি হয়ে নেয়। রুম থেকে বেরোনোর আগে ইলমাকে ডাকে। ইলমা মুখোমুখি হতে আদনান নিজের কপালে ইশারা করে বলে, চুমু দিবি? এই নামাজে যাও, তাড়াতাড়ি আসবে, ক্ষুধা লাগছে। চুমু দিলেই যাব। পারবো না, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। কথাটা বলে আদনানকে ঠেলে রুম থেকে বের করে ইলমা। আদনান যেতে যেতে বিড়বিড় করে বলে, আজকে তোর খবর আছে মেলিসা। আদনানকে বিদায় দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ইলমা। অজু করে যায় নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে কিচেনে আসে ফাইজা। ছুরি দিয়ে সালাদ কাটছে। ঈশিতা এসে খাবার দাবার বেড়ে সেগুলো টেবিলে নেয়। টেবিল গোছানো শেষ হতে 4 জন সদস্য আসে। তারা হলো ইজাজ, আদনান, তারেক মাহমুদ এবং ইনান শেখ। তারা বসতেই ফরিদা পারভিন এবং ফাইজাও বসে। বাকি আছে ঈশিতা এবং ইলমা। আদনান ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, আমু দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। কথাটা শেষ করে ইলমার দিকে তাকিয়ে বিরক্ত হয়। সেও খাম্বার মতো দাঁড়িয়েছে। আদনান তেজি স্বরে বলে, তুই কি নতুন বাড়িতে বউ হয়ে এসেছিস? খাবার খাবি না? আদনানের কথা ইলমা খানিক লজ্জা পায়, তবে সবার আড়ালে আদনানকে চোখ রাঙাতে ভোলে না সে। আদনান নিজের পাশের চেয়ারে ইলমাকে বসায়। সবাই চুপচাপ খাবার খাচ্ছে, কারণ এখনো শেখ পরিবারে সবার রাগে অভিমান ভাঙেনি। আদনান ইলমার বিয়ে হয়ে এখনো মানতে পারেননি ইনান শেখ। আদনান নিজ খাওয়ার সাথে সাথে ইলমার খাওয়াও দেখছে, মাঝে মধ্যে আর চোখে তো এদিক সেদিক তাকানোর বাহানায়। খাওয়ার মাঝে নিজের পাতে থাকা মুরগির লেগ পিসটা ইলমার পাতে উঠিয়ে দেয় আদনান। ইলমা তাকাতে দেখে আদনান খাওয়ায় মনোনিবেশ করেছে, এদিকে নজর নেই। সাথে সাথে ইলমার কাশি উঠে যায়। আদনান তড়ি ঘড়ি পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আবার কি হলো? ইলমা পানি পান করে বলে, কিছু না। ইনান শেখ আদনানের দিকে তাকান না। তার মেয়ের ঠিকঠাক দায়িত্ব পালন করছে ছেলেটা। হুট করে সব ঠিকঠাক হয়ে গেল কিভাবে? খাওয়া দাওয়া শেষ হতে আদনান সোফায় গিয়ে বসে। ইজাজ এসে আদনানের পাশে বসতে আদনান পিঠে চাপড় মেরে বলে, কি ও শালাবাবু? এই আদনান ভাইয়া, কিসের শালা বাবু? আমার লজ্জা করছে। ছেলে মানুষ হিসেবে এত লজ্জা থাকলে ভবিষ্যতে বউকে ভালোবাসা দিবি কিভাবে? আদনানের ঠোঁটকাটা কথাবার্তা ইজাজ উঠে দাঁড়ায়। ইলমা এসে কুশন দিয়ে আদনানের মাথায় বাড়ি মারে। ইজাজকে বলে, এই অসভ্যের থেকে দূরে থাকবি, এটা জীবনেও ঠিক হবে না। ইজাজ মাথা নাড়িয়ে চলে যায়। ইলমা চোখ রাঙাচ্ছে মুহূর্তে মুহূর্তে। আদনান বিরক্ত হয়ে বলে, ভবিষ্যৎ প্রশিক্ষণ দিচ্ছি তোর ভাইকে, আর তুই আমাকে চোখ রাঙাচ্ছিস। উপকারের কোনো মূল্য নাই রে। এরকম অসভ্য মার্কা উপকার চাই না। বেশি অসভ্য অসভ্য করবি তো সবার সামনে তোকে কোলে নিয়ে রুমে যাব। কথাটা শেষ হতে ইলমা পুনরায় আদনানের মুখের উপর কুশন ছুঁড়ে মারে। এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে চলে যায়। আদনান নিজেও উঠে দাঁড়ায়। একটা ভাত ঘুম দেওয়া দরকার, সেজন্য রুমে এসে দরজা লক করে দেয়। ইলমা নিজেও শুয়ে পড়েছে। দুপুরের খাবার খাওয়ার পর এমনিতেও একটা ঘুমের ঝঙ্কার আসে। আদনান লাইট অফ করে বিছানায় আসে। ইলমার পাশের বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ সেভাবে থাকার পর ইলমার দিকে ফিরে শোয়। এক নজর ইলমাকে দেখে আদনান বলে, মেলিসা, মাথা ব্যথা করছে, মাথার চুলগুলো টেনে দে। ইলমা এগোয়। আদনানের মাথার চুলগুলো আলতো করে টেনে দেয়। আদনানের ভালো লাগছে ইলমার যত্ন। চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। ইলমার হাত ব্যথা হয়ে যাওয়ায় চুল টানা বন্ধ করে দেয়। আদনান চোখ মেলে তাকায়। ইলমাকে দেখে বলে, কি হলো? হাত ব্যথা করছে। এরকম টি শার্ট পরলে হাত ব্যথা করবে, স্বাভাবিক। এই চুপ করো, আমি শাড়ি পরতে জানি না। আদনান ইলমাকে নিজের দিকে টেনে নেয়, বুকের খুব কাছাকাছি নিয়ে আসে ইলমাকে। আদনানের হুটহাট করা পাগলামিতে ইলমা এখন আর অবাক হয় না। আদনান ইলমাকে আদেশ করে বলে, আমার কপালে ঠোঁট ছোঁয়া। খুঁজে নিচ্ছ কেন? কারণ তুই লাজুক। কথাটা বলে ইলমার কপালে উষ্ণ পরশ দেয় আদনান। নিজের বুকের সাথে ইলমার হাত চেপে ধরে বলে, তুই আমার এখানে থাকিস, একদম হৃদয়ে, গভীরতম প্রদেশে। বাজে ছেলেদের এত ভালো হতে নেই আদনান শেখ। তোর কাছে আমি এখনো বাজে রয়ে গেলাম। আজীবন বাজেই থেকে যাবে। কেন রে? জানি না। একটা কারণ বল। এখনো আমাকে প্রেমিক নারী বলে খ্যাপাও, বেয়াদব। আরে ওইটা আদরের ডাক, তুই বুঝবি না। আদনানের কথা ইলমা জবাব দেয় না। আদনান ইলমার দিকে এক নজর তাকিয়ে বলে, শাড়ি পরলে কি তোর হাতে ক্ষয় হবে? ঘুমাও। না। ইলমা পাত্তা দেয় না, চুপচাপ পাশ ঘুরে যায়। আদনান ইলমাকে পাশ ঘুরতে দেখে বিরক্ত হয়। টেনে নিজের মুখোমুখি করে নেয়, চোখ রাঙিয়ে বলে, তুই কাকে এড়িয়ে যাচ্ছিস? কই এড়িয়ে গেলাম? আদনান জবাব দেয় না। ইলমার উপর হালকা ঝুঁকে। ইলমা বুঝতে পারে না আদনানের হাবভাব। ভ্রু কুচকে তাকালে আদনান ইলমার টি শার্টের ভেতর মাথা ঢুকিয়ে মুখোমুখি হয়। আদনানের এরকম কাজে ইলমা হাঁ হয়ে যায়। কিছু বলতে গেলে আদনান ইলমার হাত জোড়া দখল করে নেয় নিজ হাত দ্বারা। নিজের শরীরের ভর ইলমার উপর ছেড়ে দেয়। ইলমার কানের কাছে মুখ নিয়ে বলে, আরো পরবি টি শার্ট? শর্ত, আমার দম বন্ধ হয়ে আসছে। 80 মণ ওজনে কুমির একটা। নাটক করবি না। আচমকা ইলমা আদনানের গালে দাঁত বসিয়ে দিতে আদনান ছিটকে যায়। ইলমা বসে জোরে জোরে শ্বাস নেয়। আদনানের মাথার চুল টেনে ধরে বলে, আমাকে মেরে ফেলবি তুই? আমি কিন্তু বিচার দেব। আদনান ইলমার হাত থেকে নিজের চুল ছাড়িয়ে নিতে নিতে বলে, কি বলে বিচার দিবি শুনি? তুমি আমার মেরে ফেলতে চাও?
মেরে ফেলার জন্য কিরকম চেষ্টা করছিস? ইলমা চুপ। আদনান নিজের গালে হাত দিয়ে ঢলতে ঢলতে বলে, ইস, সুন্দর গালটা নষ্ট করে দিলি। মেয়েরা দেখলে এখন আর ক্র্যাশ খাবে না। বেয়াদব। সর। ইলমা আদনানকে ধাক্কা দিয়ে খাট থেকে নামতে গেলে স্কার্টের সাথে পা বেজে সোজা ফ্লোরে ধুম করে পড়ে। আদনান বুঝতে পারেনি ইলমা যে স্বল্প সময়ের মধ্যে পড়ে গেছে। সে হতভম্ব হয়ে শুধু তাকিয়ে আছে। ইলমা পড়ে মা বললেও বাকিটা বলতে পারে না। বেচারি ব্যথা পেয়েছে ভালো। আদনান খাটের উপর থেকে হাত এগিয়ে দেয় ধরার জন্যে। ইলমা সেই হাতে থাপ্পড় দিয়ে বলে, তোর অত্যাচারে থেকে এইভাবে পড়ে যাওয়াও ভালো। আরে না, একটা মাত্র লিলি ফুটবো। হাত দে তো, তোকে ফ্লোরে মানায় না, খাটে মানায়। ইলমা হাত ধরল। আদনান ইচ্ছে করে ছেড়ে দেয়। ইলমা পুনরায় ফ্লোরে পড়ে মাথায় ব্যথা পায়। আদনান উঠে দাঁড়ায়। পরন্ত ইলমার সামনে বসে বলে, এখন ব্যথা উপভোগ কর আর ভাব কোনটা বেশি ভালো লেগেছে, আমার ভালোবাসার ব্যথা নাকি ফ্লোরে পড়ে মাথা ফাটানোর ব্যথা? তোর বিচার আল্লাহ করবে। আর আসিস চুমু খেতে। 100 বার আসবো, তোর সমস্যা? তুই আমার চুমু খেতে আসলে একদম দেয়ালে মাথা বাড়ি দিয়ে ফাটিয়ে দেবো তোর। নড়াচড়া করার সুযোগ পেলে তো। ইলমার কথায় আদনান হো হো করে হেসে ওঠে। এগিয়ে এসে ইলমার মাথার নিচে হাত দিয়ে বসায়, তবে হাত ছাড়ে না। অন্য হাতে আলগোছে ইলমার হাত দুটো নিজের বাঁধনে বেঁধে নেয়। ইলমা বুঝেছে আদনান কি করবে। তার বুঝার আগে আদনান ইলমার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। ইলমা নড়াচড়া করলে আদনান ছেড়ে দিয়ে বলে, আমার আদর ভালো লাগেনি? তোর থেকে মাফ চাই। তোকে আজীবন ভালোবাসা দিতে চাই। লাগবে না। না লাগবে। বেশ কয়েকদিন কাটার পর ফারিসের বিয়ের দাওয়াত এসেছে শেখ বাড়িতে। ইনান শেখ তো যাবেন না, তারেক মাহমুদ হয়তো যাবেন। যেহেতু বিয়ে শাদিতে ইনান শেখ যাবেন না, সেজন্য ভাবলেন ফায়জা এবং ইজাজকে নিয়ে চট্টগ্রাম থেকে ঘুরে আসবেন। সেজন্য সকাল থেকে সবকিছু গুছিয়ে রাখছেন। আজ দুপুরের দিকে বাকিরা ফারিসদের বাসায় যাবে। শুধু যাবে না ইলমা, আদনান এবং ইনান শেখরা। আদনান এবং ইলমা নাস্তা সেরে একজন ভার্সিটি, অন্যজন নিজের কর্মস্থলে চলে গেছে। বাকিরা ধীরে সুস্থে রওনা হবে। তারেক মাহমুদের যাওয়ার ইচ্ছে ছিল না, শুধুমাত্র ফরিদা পারভিনের জন্য যেতে হচ্ছে। ইনান শেখ তো যাবেন না। ফাতিহার বাবা নেই, 2 ভাই আছে। দুজন যদি না যায় তাহলে কেমন দেখায়। সেজন্য তারেক মাহমুদ যাচ্ছেন। ইলমা ভার্সিটি থেকে ফিরতে ফিরতে 3টা বেজে গেছে। আদনানের ছুটি 4টায়। আসতে আরও 1 ঘন্টা দেরি। ইলমা এসে ব্যাগটা রেখে ফ্রেশ হতে চলে যায়। পুরো বাড়িটা খালি, সে একাই আছে। ফ্রেশ হয়ে চা বসায় ইলমা। নিজের রুমে গিয়ে ফুলের টবে পানি দেয়। তারপর চা নিয়ে বসতে বসতে আদনান চলে আসে। ইলমা স্বামী সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে। ইলমা আদনানের পানির গ্লাস এগিয়ে দিতে আদনান ইলমার দিকে বাইকের চাবি আর তার ফোনটা ছুঁড়ে মারে। আদেশ করে বলে, ফোনটা চার্জে বসাতো। এবার ছুঁড়ে মারছো কেন? সুন্দরভাবে দেয়া যায় না? তুই যখন পানির বোতল ছুঁড়ে মারিস তখন? ইলমা জবাব দেয় না। ফোন চার্জে বসে খাটের উপর শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত লাগছে তার। আদনান এসে দেখে ক্লান্ত ইলমা শুয়ে আছে, সেজন্য আর জ্বালায় না। নিজেও টায়ার্ড থাকা ইলমাকে ঠেলে পাশে শুয়ে পড়ে। মাগরিবের আজান পড়তে আদনান উঠে যায়। পাশে মসজিদ আছে, সেখানে চলে যায়। ইলমা বাড়িতেই নামাজ পড়ে। সন্ধ্যায় আদনান ইলমাকে নিয়ে বাইরে বেরোয়। দুজন বাইকে করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। আদনান ইলমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে কফি খাওয়ার জন্যে। দুজনে বসে টুকটাক গল্প করতে করতেই কফি শেষ করে আদনান বিল পে করে ইলমাকে নিয়ে বেরোয়। আদনান সামনে, ইলমার পেছনে। দুজনার হাত ধরা। তবে আদনান ফোনের দিকে তাকিয়ে কিছু একটা করছিল। সামনের দিকে নজর নেই। তবে ইলমার নজর সামনে যেতে সে হকচকিয়ে যায়। আদনানের টানের সাথে ইলমা গিয়ে বাড়ি খায় মধ্যবয়স্ক মহিলার সাথে। মহিলার হাতে থাকা দুটো শপিং এবং পার্স নিচে পড়ে যায়। ইলমা আদনানের হাত ছেড়ে ব্যাগগুলো উঠিয়ে দিতে বসে পড়ে। আদনান দাঁড়িয়ে তাকিয়ে আছে ইলমার দিকে। ইলমা ব্যাগগুলো উঠিয়ে দেয়। কিছু বলার আগে মহিলা ইলমার দিকে তাকিয়ে বলে, সরি, আপনাকে দেখতে পাইনি। আদনান সবিস্ময় নিয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। মহিলা ব্যাগগুলো হাতে নিয়ে ইলমার দিকে তাকায়। পাশ ফিরতে দেখে আদনান। ভ্রুজোড়া সংকুচিত করে মহিলা বলে, শাহরিয়ার আদনান শেখ না? জি, ঠিক চিনেছেন। বিনিময়ে মহিলা মুচকি হেসে ইলমার দিকে তাকায়। আদনানকে জিজ্ঞাসা করে, কি হয়? আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, আমার বউ। ইলমা পেছনের মেয়েটার দিকে তাকায়। টপস এবং জিন্স পরা মেয়েটা। ছোট ছোট চুলগুলো একপাশে ক্লিপ দিয়ে ঠেকানো, গায়ের রং ধবধবে ফর্সা। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, চলো, দেরি হয়ে যাচ্ছে। আদনান মুখ খুলতে যাবে, তখন মহিলা বলে, এত তাড়াহুড়ো করছো কেন? আদনান আমার ছেলের মতো, আর তুমি তো ছেলের বউ। নাম কি তোমার? ইলমা জবাব দেয় না। মহিলার নাম জেসিয়া মাহাজেবিন। ইলমাকে চুপ থাকতে দেখে জেসিয়া আদনানকে বলে, তোমার বউয়ের নাম? আদনান ইলমার দিকে তাকায়। সূক্ষ্ম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জেহেরা ইসলাম মেলিসা। ইলমা জেসিয়ার দিকে তাকায়। জেসিয়ার চোখে মুখে বিস্ময়। সে চিনতে পারেনি তার গর্ভের সন্তানকে। সেই যে 5 বছর বয়সে রেখে এসেছিল, এরপর আর খোঁজ নেয়নি। আদনানের আইডি স্টক করা হয় মাঝে মাঝে। আদনানের গান, কনসার্ট সবই দেখা হয়, সেজন্য তাকে ভালো করেই চিনে জেসিয়া। তবে ইলমার সাথে তার শেষ দেখা ছিল কোর্টে, যেদিন তাদের ডিভোর্স হয়েছিল। সেই ছোট্ট জেহেরা ইলমা মেলিসা আজকে বড় হয়েছে, বিয়ে করেছে। জেসিয়া মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসে। আদনানকে বলে,
তোমার বউকে নিয়ে আমার বাসায় এসো। গর্বের সন্তানের থেকে পরের সন্তানের জন্য বেশি প্রায়োরিটি। আপনার মেয়েকে বলুন যে আমাকে নিয়ে বাসায় যেতে। আদনানের কথা শেষ হতে ইলমা আদনানের দিকে চোখ রাঙিয়ে থাকে। আদনান সেসব তো আক্কা করে না। জেসিয়া মাথা নিচু করে জবাব দেয়, তার কাছে হয়তো আমি মৃত। সে সম্পর্ক শেষ হয়েছে, সেদিক না আগানো বেটার। ইলমা শুধু তার মায়ের দিকে তাকায়। দীর্ঘ 14 বছর পর মুখোমুখি হয়েছে তারা, অথচ মানুষ বলে মায়ের থেকে আপন কেউ হয় না। এদিকে তাদের দেখো, মামের পরিচয় সম্পর্ক কিছুই নেই। ইলমা আদনানকে রেখে সামনে হেঁটে যায়। ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। এই কষ্টটা বোঝানোর মতো না। ইলমার নিজেকে দুর্ভাগা মনে হচ্ছে। আদনান জেসিয়ার সাথে দু একটা কথা বলে বিদায় নেয়। তড়িঘড়ি করে এগিয়ে আসে বাইরে। ইলমা বাইকের সামনে দাঁড়ানো। আদনান এসে বাইকে বসে ইলমাকেও বসতে বলে। এবার ইলমা ভীষণ নিরিবিলি চুপচাপ বাড়িতে আসে আদনানের সাথে। আদনান বাইক গ্যারেজে রেখে সব তালাবদ্ধ করে ভেতরে যায়। মেন গেটে তালা ঝুলানো। ভেতরে গিয়ে দরজাটাও লক করে দেয়। রুমে এসে দেখে ইলমা খাটের উপর হাঁটু উঁচু করে বসে আছে। আদনান ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়। বাইরে এসে ইলমাকে বলে, ফ্রেশ হয়ে আয়। ভালো লাগছে না। আদনান এসে ইলমার হাত টেনে ধরে ওয়াশরুমের সামনে দিয়ে বলে, গায়ে ধুলাবালি নিয়ে বিছনায় আসবি না। তোর রুমেই আসবো না আমি। কথাটা বলে ইলমা বেরিয়ে যায় রুম থেকে। আদনান ইলমার যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমার সাথে তেজ দেখিস কেন? ইলমা জবাব দেয় না। সোজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়ে। চোখ বেয়ে নোনা জল টলটল করে গড়িয়ে পড়ছে। ইলমা নিজেকে সামলে নেয়নি, ইচ্ছে মতো অশ্রু বিসর্জন দেয়। জেসিয়া মাহাজেবিন। দীর্ঘ 7 বছরের প্রেম ছিল তার বর্তমান হাজবেন্ডের সাথে। জেসিয়াদের পরিবার ছিল মধ্যবিত্ত, রূপে গুণে কোনো দিক দিয়ে কম ছিল না। সে ঢাকা শহরেই থাকতো, নিম্ন এলাকায়। তার চাচাদের সাথে দাদার বাড়ি নিয়ে ঝামেলা চলছিল, কেস চলছিল। সেখান থেকে জেসিয়ার বাবার সাথে পরিচয় ইনান শেখের। জেসিয়াকে এক দেখায় তার পছন্দ হয়। বিয়ের প্রস্তাব পাঠানো হলো, জেসিয়ার বাবা রাজি হয়। জেসিয়ার প্রেমিক তখন স্টুডেন্ট ছিল, বলা ভালো তারা সেম ব্যাচ ছিল। ছেলের পারিবারিক অবস্থা তেমন ভালো ছিল না, তবে তাদের প্রেম গভীর ছিল। জেসিয়া অপেক্ষা করতে চেয়েছে, কিন্তু ইনান শেখের সাথে তার বিয়েটা এক প্রকার জোর করে দেওয়া হয়। প্রথম সব মানিয়ে নিতে পারেনি জেসিয়া। ইনান শেখের সাথে সে খুব একটা ভালো ব্যবহার করতো তাও না। জেসিয়ার মন পড়েছিল সেই প্রেমিকের কাছে। ইনান শেখ ব্যাপারটা জানলে জেসিয়াকে সবাই বুঝায়। এরপর সিদ্ধান্ত আসে হয়তো বেবি নিলে সব ঠিক হয়ে যাবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে 6 মাসের মাথায় জেসিয়া কনসিভ করে। এরপর ইলমার জন্ম হয়। প্রথম সব ভালোই কেটেছে। সবাই ধরে নিয়েছে হয়তো ইলমার জন্য হলেও জেসিয়া সব মেনে নিয়েছে, কিন্তু জেসিয়ার সাথে তার প্রাক্তনের কন্টিনিউয়াস কথা চলতো। প্রাক্তন টাকার সমস্যায় পড়লে জেসিয়া টাকা পাঠাতো, এমনকি নিজের গোল্ড চেন বিক্রি করেও টাকা দিয়েছে প্রাক্তনকে। কয়েক বছর সব সুন্দর কাটে। এদিকে জেসিয়ার প্রাক্তন প্রতিষ্ঠিত হয়। সেদিন জেসিয়া ইনান শেখের হাত ছেড়ে প্রাক্তনের হাত ধরতে দুবারও ভাবেনি। ছেড়ে দিয়েছে সাজানো সংসার, ফুলের মতো মেয়েটার সঙ্গ। কান্না করতে করতে ইলমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়। উঠে দাঁড়ায়, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে আসে। হুট করে আকাশ গর্জন দিয়ে উঠে। ইলমা দৌড়ে ব্যালকনিতে যায়। মৃদু ঠান্ডা হাওয়া বইছে। মাথার ব্যথা তীব্র হওয়াতে ইলমা একটা ঘুমের ওষুধের সাথে মাইগ্রেনের ওষুধ খেয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। অন্যদিকে আদনান ইলমাকে ডাকছে দরজা খুলতে। অনেক রাত হয়ে গেছে ডিনার করার জন্য। সেদিকে ইলমার হেলদোল নেই। অনেকক্ষণ ডাকাডাকি করে আদনান নিজের রুমে চলে যায়। ফোন হাতে ইলমাকে কল দেয়। ফোন সাইলেন্ট থাকায় ইলমা টের পায়নি। ঘণ্টাখানেকের মাঝে সে গভীর ঘুমে তলিয়ে যায়। আদনান ভীষণ চিন্তায় পড়ে গেছে। তারেক মাহমুদকে কল দিয়ে চাবির কথা জিজ্ঞাসা করে। বাড়ির প্রতিটা রুমের এক্সট্রা করে চাবি থাকে। চাবির খোঁজ করে সেটা খুঁজে বের করে তারেক মাহমুদের রুম থেকে এসে ইলমার দরজার সামনে দাঁড়ায়। একগুচ্ছ চাবি নিয়ে একটার পর একটা চেক দিয়ে যাচ্ছে ইলমার রুমের দরজায়। অনেকক্ষণ চেষ্টা করে দরজার লক খুলে ভেতরে যায় আদনান। অন্ধকার রুম। আদনান দেয়াল হাতড়ে সুইচ টিপে। লাইট অন হতে দেখে ইলমা ঘুমাচ্ছে। আদনান এগিয়ে গিয়ে ইলমার পাশে বসে। আলতো করে ইলমার গালে থাপ্পড় দেয়, ডাক দেয়, মেলিসা, খাবার খাবি না? ইলমা সারা শব্দ দেয় না। আদনানও আর ডাকে না। ইলমা চুলে কিছুক্ষণ বিলি কেটে দিয়ে বাইরে আসে। একাই ডিনার করে নেয়। খাবার শেষ করে ইলমার পাশে শুয়ে পড়ে। আদনান সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয়। কিচেনে গিয়ে চা বসায়। ব্রেড জেলি সব রেডি করে নেয়। নাস্তা রেডি করে ইলমার রুমে যায়। ইলমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে ঘুমের ওষুধ খাওয়ায়। ইলমা ঘুমের জন্য চোখে দেখছে না। আদনান তাকে বসাতে আদনানের কাঁধে মাথা রেখে ইলমা। আদনান খেয়াল করে তার বউয়ের চোখ মুখ সব ফুলে গেছে। আদনান ইলমাকে পরখ করে কপালে চুমু দিয়ে বলে, ফেলে আসা কোনো কিছু দেখে ফিরে তাকাতে নেই, হোক সেটা সম্পর্ক কিংবা প্রিয় মানুষ। ইলমা সে কথা কানে তোলেনি। ফ্রেশ হতে চলে যায়। আদনান বসে বসে ইলমার আসার অপেক্ষা করে। ঘড়িতে সময় দেখে একটু পর ব্যাংকে যেতে হবে। ইলমা আসতে আদনান নাস্তা সাজিয়ে দেয়।
ব্রেডে জেলি লাগিয়ে ইলমার প্লেটে দিচ্ছে। আদনানের যত্নে ইলমা নীরবে দেখছে, মনে মনে হাসছে। নাস্তা শেষে আদনান রেডি হয়ে চলে যায়। ইলমা রান্না বান্না করে নেয়। বিকেলে ইলমা কিচেনে নাস্তা বানাচ্ছিল। কাজ হাতে উঠছে না তার। কিচেনে এটো প্লেট কয়টা পড়ে আছে, ইলমার ইচ্ছে হচ্ছে না সেগুলো ধোয়ার। আদনান তো পারে একটু কাজে হেল্প করতে। অনেকক্ষণ ভেবেচিন্তে ইলমা ঠিক করে আদনানকে দিয়ে বাসন মাজাবে। খুব তো ভাব লাট সাহেবের, যেই ভাবা সেই কাজ। দৌড়ে রুমে আসে ইলমা। আদনান ফোনে স্ক্রল করছিল। ইলমা তাকে দেখে ইনিয়ে বিনিয়ে বলে, কিচেনে আসো, মাছ তেলে ফুটছে, আমার ভয় করছে গ্যাস অফ করতে। এই ঢং করবি না, তুই কান্না পারিস? না আসলে নাই, মাছ পুড়বে, কিচেন পুড়বে, বিল্ডিং পুড়বে, তাতে আমার কি? কথাটা বলে ইলমা মুখ বাঁকিয়ে রুম থেকে বেরোয়। আদনান বিস্ময় নিয়ে উঠে দাঁড়ায়। ফোনটা রেখে দ্রুত পায়ে কিচেনে যায়। দরজায় উকি দিতে দেখে ইলমা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। আদনান ধমকে বলে, নাটকবাজ মেয়ে মানুষ এত ঢঙ্গি হয় কি করে? আরে ভেতরে আসো। আদনান ভেতরে যায়। গ্যাসের সামনে দাঁড়াতে দেখে কোনো মাছ ভাজা হচ্ছে না। ইলমা পাশে দাঁড়িয়ে আছে উৎসুক হয়ে। আদনান ইলমার দিকে নরম হয়ে তাকায়, শীতল কণ্ঠে বলে, এইভাবে আমাকে কিচেনে ডেকে আনার মানে কি? ইলমা চোখ দিয়ে ইশারা করে প্লেটের দিকে। আদনান সেদিকে তাকিয়ে বলে, প্লেটে কি সমস্যা? ইলমা জবাব দেয়, তুমি মাছবে এগুলো? অসম্ভব, একটা চড় মেরে সব ঢং বের করে দেব। এই কথায় কথায় চড়ে থ্রেট দিলে রান্না বন্ধ একদম। আর একটা বিয়ে করব, আবার বলো। 4 বিয়ে করব। তুই আমার সাথে কথা বলবি না আর। কর 4 বিয়ে, রুমেও আসবি না। কথাটা বলে ইলমা হাতে থাকা বাটিটা আদনানের দিকে ছুঁড়ে মারে। বাটি এসে আদনানের বুকের সাথে বাড়ি খায়। ইলমা সেদিকে নজর না দিয়ে কিচেন থেকে বেরিয়ে যায়। আদনান কোনো প্রতিক্রিয়া না দেখে ইলমার যাওয়া দেখে। স্টিলের বাটি হয় তেমন পাত্তা দেয়নি আদনান। আদনান ধীরে সুস্থে রুমে আসে। ইলমার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আদনানও সেখানে যায়। খুব যত্নে পেছন থেকে গিয়ে ইলমার ঘাড়ে থুতনি রাখে। আদনানের উপস্থিতি টের পেতে ইলমা নড়ে চড়ে ওঠে। এমন নড়াচড়া দেখে আদনান শক্ত করে ইলমার পেটে হাত রেখে জড়িয়ে ধরে। নরম কণ্ঠে বলে, এত রাগ? আদনানের কথা ইলমা মুখ বাঁকিয়ে জবাব দেয়, তোর বন্ধু নির্মাণ কিন্তু যথেষ্ট সুদর্শন। নজর ঠিক করো শালি, আমি এখনো বেঁচে আছি। যার 4 বিয়ের শখ তাকে আমার দরকার নেই। ওটা কথার কথা, তুই ছাড়া অন্য নারী সব আমার খালা লাগে। তুমি যদি সত্যি আমায় ভালোবাসতে তাহলে আমার সব কথা শুনতে। তাই বলে বাসন মাজবো? কথাটা বলে আদনান ইলমাকে ছেড়ে দাঁড়ায়। ইলমা আদনানের দিকে তাকিয়ে বলে, ভালোবেসে মানুষ জীবন দিয়ে দিতে পারে, আর তুমি সামান্য বাসন মাজতে পারবে না? না পারবো না, আমি তোর প্রেমিক, চাকর নই। বেয়াদব। এরকম বুদ্ধি নিয়ে কথা বলিস, ঠাটিয়ে দুটো মেরে সোজা করে দেবো। আদনানের কথা ইলমা তেজ দেখে আদনানের বুকে ধাক্কা দিয়ে বলে, ছাটিয়ে দুটো মারো দেখি। কথায় কথায় মারের হুমকি দেওয়া না? আমার বাপ আসলে বাপের কাছে বিচার দিব একদম। আমার হাতে চোর খেলে তুই 1 সপ্তাহ কানে শুনবি না। আর আমার হাতের মায়ের খেলে তুমি তোমার নামটাই ভুলে যাবা। একটু আগে তো বাটি চোর মেরেছিস, কোথায় কোথায় হাত চলে তোর? তুমি তো 4 বিয়ে করবে। না না, এই তুই ছাড়, বাকি সব মেয়েরা আমার খালা লাগে। তাহলে আর 4 বিয়ের কথা তুলবি? তুলবো। ইলমা পিছু হাঁটে, জবাব না দিয়ে কিচেনে যায়। আদনানও তার পেছন পেছন যায়। ইলমা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট ধুচ্ছে। আদনান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ইলমার টুকটাক কাজ শেষ হতে আদনানকে জিজ্ঞাসা করে, এই, তুমি সেদিন রাতের পর থেকে আমায় ইগনোর কেন করতে? কোন রাত? ওই যে বাইকে ঘুরতে বেরোলাম, আবার জয়ের সাথে ঝামেলার পর থেকে। তোকে নিয়ে যে ঘুরতে বেরিয়েছিলাম সেই সময় ট্যাপলা ফারিস আমাদের দেখেছিল কোথাও, ছবি তুলে তোর বাপকে দেখেছিল। এরপরে তো জয়ের সাথে ঝামেলা। তুই রাগ করেছিস? সেদিন বিকেলে তোর বাপ ইনানের সাথে ব্যালকনিতে বসে গল্প করতে করতে কফি খেয়েছিস। তোর আসার আগে ইনানকে না দেখেই বলেছিলাম প্রেমিক নারী এতক্ষণে আসার সময় হলো। পরে দেখি তোর বাবা আর ইনান। তুই যাওয়ার পরে আমাকে শাসিয়েছে। তোকে কিছু বলেনি, কিন্তু আমাকে থ্রেট দিয়েছে তোর থেকে দূরে না গেলে তোকে আমার থেকে দূরে নিয়ে যাবে। ছেলে মেয়ে দুইটা নিয়ে কী যে নাটক করে তোর বাপ। ভাগ্যিস তোকে ভালোবেসেছিলাম, নাহলে তোর বাপের নাটক দেখার সময় আছে নাকি? পরের আগে যেতে তোর থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছি। যদি ফারিসের সাথে আমার বিয়ে হয়ে যেত? এটা অসম্ভব কিছু ছিল। অসম্ভব সম্ভব হয়। সেটা অন্য ক্ষেত্রে, আমার প্রেমিক নারীকে আমি থাকতে অন্য কেউ বিয়ে করবে, আমি আদনান থাকতে কখনোই সেটা সম্ভব না। সব জ্বালিয়ে দেব, ধ্বংস করে দেব। আমার থেকে বেটার মেয়ে আছে। বললাম না, তুই ছাড়া বাকি সব মেয়ে আমার খালা লাগে। আমার বেটার প্রয়োজন নেই, তোকে প্রয়োজন। আমি অসুন্দর। আমার চোখে সেরা সুন্দরী। মিথ্যা। তুমি আমাকে খুশি করতে চাচ্ছ, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আমি আমার আসল প্রতিচ্ছবি দেখতে পাই। এটাই তোর ভ্রম। আমাকে ছেড়ে দিতে, আবার কেন আগলে নিলে? ভালোবেসেছি হাত ধরে সারা জীবন পথ চলার জন্য, মাঝপথে ছেড়ে যাওয়ার জন্য না। অসুন্দরকে সুন্দর বলা তোমার থেকে শিখতে হবে আদনান শেখ। কিভাবে 3 কবুল বলে স্বামীকে আদর করতে হয় সেটাও শিখতে হবে। অসভ্য। শোন না, বলো।
আমি কিন্তু মাঝপথে হাত ছেড়ে দিয়েছিলাম, তবে দূরে সরে যায়নি। ইলমা জবাব দেয় না। আদনান ইলমার পোড়া গালে হাত রেখে স্লাইড করে বলে, সব ঠিক হয়ে যাবে। জয়ের বিরুদ্ধে দেওয়া মামলা খুব একটা কাজে আসেনি, না জয়ের কোনো ক্ষতি হয়েছে না এসব নিয়ে কথা উঠেছে। আদনান আগে থেকেই বুঝেছে এসব মামলা জয়ের কিছুই করতে পারবে না, সেজন্য পরিকল্পনা একটা করে রেখেছে। ফারিসের বিয়ে শাদী শেষ হতে তারেক মাহমুদ সবাইকে নিয়ে চলে আসেন। তাদের আসার পরের দিন ইনান শেখও আসে। সন্ধ্যায় লিভিং রুমে সবাই বসে খোশ গল্পে মেতেছে। তারেক মাহমুদ ইনান শেখকে বলেন, জয়ের মামলা তো কোনো কাজই আসলো না। হ্যাঁ দেখলাম। তখন আদনান বলে, জয়ের প্ল্যানিং সব যুক্তি ছিল। ইনান শেখের মুখটা গম্ভীর হয়ে যায়। বাকিরা তাকিয়ে আছে। ইনান শেখ কিছুক্ষণ মৌনতা বজায় রেখে বলে, হ্যাঁ সেজন্যই তার হাত ভেঙে দিয়েছো। আপনার মেয়ে বললে পাটাও ভেঙে দেব। আদনানের কথা ইলমা আদনানের কাঁধে থাপ্পড় মেরে বলে, বড়রা আছে। তো আদনানের গলার স্বর চওড়া করে। বাকিরা কেউ হাসছে তো কেউ অন্যদিকে তাকাচ্ছে। আদনান ইলমার দিকে তাকিয়ে বলে, পা ভাঙবো? তখন ইনান শেখ বলে, ভেঙে দাও, হেল্প লাগলে বলিও, আমি করব। ইনান শেখের কথায় সবাই সবিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ইনান শেখ নড়ে চড়ে বসেন। আদনান ইলমার দিকে তাকিয়ে নিম্ন আওয়াজে বলে, পা ভাঙবো? আচ্ছা। জয় জেভিনকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছে শেষ বিকেলের দিকে। গোধূলি দেখতে দেখতে দুজন শুনশান নীরব রাস্তা দিয়ে যাচ্ছে। জয় ড্রাইভ করছে। গাড়ির উপরে ছাদ উঠানো। জেভিন সিটে দাঁড়িয়ে বাতাসে চোখে মুখে মাখছে। এই লম্বা চওড়া রাস্তা শেষ নদী আছে। মাঝে মধ্যে অনেকেই ঘুরতে আসে এখানে। রাস্তাটা নিরিবিলি এবং ভীষণ সুন্দর। জয় রাস্তার সাইডে গাড়ি থামায়। জেভিনকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। রাস্তার সাইডে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। জেভিন গাড়ির দিকে যায় কোল্ড ড্রিঙ্কসের বোতল আনার জন্য। জয় বুঝে উঠতে পারেনি। তার আগেই একটা বাইক, দুজন লোক বসা বাইকে। তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা। দুটো হিংস্র চোখ দেখা যাচ্ছে। একজন বাইক চালাচ্ছে, পেছনের জন বেশ বড়সড় ধারালো দা দিয়ে তার হাত বরাবর কোপ বসিয়ে দেয়। একটা কোপ দেয়নি, পরপর 3টা কোপ বসিয়েছে এক জায়গায়, যার ফলে হাতের মাংস হাড্ডি থেকে ঝুলে গেছে। গলগলিয়ে রক্ত পড়ছে। জয় হা হয়ে তাকিয়ে আছে। তখন তার কাঁধ বরাবর আরেকটা কোপ বসানো হয়। জয় কিছু বুঝে ওঠার আগেই বাইকার জয়ের হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে জোরে বাইক টান দেয়। জয় সেদিকে তাকিয়ে থাকে। নিজের ব্যথা অনুভব হতে গগনবিদারী চিৎকার করে উঠে। জেভিন জয়ের চিৎকার শুনে দৌড়ে আসে। জয় মাটিতে লুটিয়ে পড়ে। জেভিন জয়কে দেখে স্তব্ধ হয়ে যায়। রক্ত দিয়ে শার্ট ভিজে গেছে। ঝুলন্ত মাংস লাফাচ্ছে। চারিদিকে মাগরিবের আজান পড়ছে তখন। জয়ের চিৎকারে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। জায়গাটাও শুনশান। নীরব হয় মুহূর্তে যেন গা ছমছম করা পরিবেশ সৃষ্টি হয়। জেভিন ফোন হাতে জয়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুকে কল দিয়ে লোকেশন বলে। জয় ব্যথায় কাতরাচ্ছে। রক্ত গলগল করে বেরিয়ে পড়ছে। জেভিন স্তব্ধ, কিছু বলার মতো পাচ্ছে না। জয় যন্ত্রণায় ছটফট করতে করতে ইলমার কথা মাথায় আসছে। সেদিন অ্যাসিড মারার পর ইলমাও ঠিক একই রকমভাবে মাটিতে কাতরেছে। মনে আসছে রাহেলার সাথে জোর করে ইন্টিমেট হওয়ার সময় সেও কাকুতি মিনতি করেছিল ছাড়া পাওয়ার জন্যে। সেদিন জয় নিজের মতকে প্রাধান্য দিয়েছে। কারোর যন্ত্রণা, চিৎকার, আর্তনাদ তার কান অবধি পৌঁছায়নি। আধা ঘন্টার বেশি সময় পর জয়ের লোকেরা আসে। ততক্ষণে জয় অজ্ঞান হয়ে গেছে। এসেই তাকে গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে নেওয়া হয়। জেভিন যে গাড়ি দিয়ে জয়ের সাথে এসেছিল সে গাড়ি নিয়ে একাই ব্যাক যায়। ঘটনা ঘটেছে সন্ধ্যায়। জেভিনকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সবটাই খুলে বলে। জেভিনের ধারণা তাদের ছিনতাইকারী আক্রমণ করেছে। কারোর ব্যক্তিগত আক্রোশ থাকলে শুধু মারত, ফোনটা নিত না। সে অনুযায়ী সেখানটায় তল্লাশি চালানো হয়। জায়গাটা যেহেতু শুনশান নীরব, সেখানে ডাকাত এবং ছিনতাইকারী এই ট্রলে থাকবে এটাই স্বাভাবিক। মুহূর্তের মাঝে খবর ছড়িয়ে পড়ে। সেই নদীর নাম এবং জায়গার নাম নিয়ে হেডলাইন হয়। এমপি ছেলে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে, তার অবস্থা গুরুতর। নামাজ পড়ে এসে টিভির পর্দায় এরকম একটা নিউজ দেখে ইনান শেখের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাসার সবাইকে ডেকে এনে নিউজ দেখায়। ফরিদা পারভিন নিউজ দেখতে দেখতে আরও 2-4টা অভিশাপ দিয়েছে জয় আবরণকে। ইলমা নিউজটা দেখে রুমে চলে আসে। ফোন হাতে আদনানকে কল দেয়। সেই যে দুপুরে বেরিয়েছে, এখনও আসার নাম নেই। বলেছে বন্ধুদের সাথে আড্ডা দিবে। ইলমা ফোন দিলে আদনান ফোন তোলে না। বেশ কয়েকবার এরকম হয়। ইলমা বেশ চিন্তায় পড়ে যায়। লিভিং রুমে এসে মুখ ভার করে বসে ইলমা। ঘড়ির কাঁটা 10:30 ছুতে তারেক মাহমুদ আদনানকে কল দেন। কল ঢুকলেও কল তোলে না আদনান। সবাই বেশ চিন্তিত। আদনানের হঠাৎ কি হলো? ঈশিতা নির্মাণকে কল দেয়। নির্মাণের ফোন সুইচ অফ বলছে। সবাই যখন আদনানকে চিন্তিত, ইলমা এসে তৃপ্তিকে ধরে। তৃপ্তি বই নিয়ে বসেছিল। ইলমাকে দেখে বলে, কিছু বলবি? নির্মাণের সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ, ওর ফোনে চার্জ নেই বললো। ভাইয়া সহ কোথাও গিয়েছে। আদনান ফোন তুলছে না কেন? কি করে বলবো? ইলমা চলে আসে। তৃপ্তি আদনানকে কল দেয়। 2বার কল দেওয়ার পর আদনান রিসিভ করে বলে, সমস্যা কি তোদের? কয়টা বাজে? বাসায় আসবে না? আসবো। সবাই চিন্তিত। কিছুক্ষণ চিন্তা করতে দে, ঘন্টার মাঝে আসিস। বলে দেবো? খবরদার কিছু বলবি না, সবাই চিন্তা করুক। আদনান কল কেটে দেয়। তৃপ্তি আদনানের কথায় হাসে। উঠে লিভিং রুমে যায়। ঈশিতা জিজ্ঞাসা করে আদনানের সাথে কন্ট্যাক্ট হয়েছে কিনা। তৃপ্তি বলে, ফিরবে শুনলাম।
আর কেউ কিছু বলে না। ইনান শেখ ইলমার দিকে তাকিয়ে বলেন, অনেক রাত হয়েছে, রুমে যাও, আদনান চলে আসবে। ইলমা কিছু জানে না, সোজা রুমে গিয়ে দরজা লক করে দেয়। রাত ঠিক 12টায় আদনান এন্ট্রি নেয়। ভেতরে এসে দেখে সবাই যে যার রুমে। আদনান দরজায় নক করে বলে, দরজা খোলো। কিছুক্ষণ ডাকাডাকির পর ইলমা দরজা খুলতে আদনান চোয়াল শক্ত করে বলে, দরজা লাগিয়ে ঘুমাতে কে বলছে? সর সামনে থেকে। কথাটা বলে ইলমাকে পাশ কাটিয়ে ভেতরে যায় আদনান। ইলমার আদনানের যাওয়া দেখে বলে, সারাদিন কোথায় ছিলে? শ্বশুর বাড়িতে। আদনানের কথা শেষ হতে ইলমা তেড়ে এসে কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলে, শ্বশুর বাড়ি মানে? শর্ত, ক্লান্ত লাগছে আমার। তুমি আমায় ইগনোর করছো? ক্ষুধা লেগেছে, গিয়ে খাবার আন। পারবো না, আগে বলো সারাদিন কোথায় ছিলে? এমন একটা থাপ্পড় দেবো, ভাত চেয়েছি, দিতে পারবি না? আগে বলো। খেয়ে বলবো। ইলমা মানে রুম থেকে বেরোয়। আদনানের জন্য তরকারি গরম করে ভাত নিয়ে রুমে আসতে দেখে আদনান শাওয়ার নিয়ে বেরিয়েছে। ইলমার দিকে জামা কাপড় এগিয়ে দিয়ে আদনান বলে, ব্যালকনিতে মেলে দে। ইলমা বাধ্যমের মতো জামা কাপড় নিয়ে ব্যালকনিতে যায়। আদনান খেতে বসে। ইলমা রুমে এসে খাটের উপর বসে। আদনান খেতে খেতে ইলমার দিকে তাকিয়ে বলে, রাতে খেয়েছিস? হুম। আদনান ইলমাকে উপর নিচ পরক করে বলে, আমার সাথে খাবে? না, তুমি খাও। এদিকে আয়। ঘুম থেকে উঠেছি, কথা বলো না, ভালো লাগছে না আমার। কথাটা বলে ইলমা শুয়ে পড়ে। আদনান কিছু বলে না, চুপচাপ খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। ইলমাকে ঠেলে সরিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ভীষণ ক্লান্ত থাকায় মুহূর্তের মাঝে চোখে ঘুম চলে আসে। ইলমা তো সে কখন ঘুমিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।